একবার বিদায় দে মা, ঘুরে আসি। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। ব্রিটিশ শাসকদের অত্যাচার ও নির্মমতার আরেক নিদর্শন হলো 1906 সালে গড়ে ওঠা এই আলিপুর জেল। এই জেলেই যারা দেশকে স্বাধীন করতে চাইতো, সে দেশমাতার বীর সন্তানদের এনে নির্মমভাবে ফাঁসি দেওয়া হতো, এমনকি তাদের বন্দি করে রাখা হতো। তারই এক চিত্র আজকে আমি আমার এই ব্লগে সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করব। দেখো বন্ধুরা, আজ আমি চলে এসেছি কলকাতা আলিপুর মিউজিয়াম। তো এই আলিপুর মিউজিয়াম কখন খোলে, কোন সময় খোলে, মিউজিয়ামে কি কি বিষয় আছে, ইতিহাসের কোন কোন বিষয় রয়েছে, সব তোমাদের আজকে আমি দেখানোর চেষ্টা করব এই ব্লগে। চলো কথা না বলে শুরু করছি আজকের ব্লগ। আলিপুর মিউজিয়াম মঙ্গলবার থেকে রবিবার দুপুর 11:30 থেকে 5:30 অবধি খোলা থাকে। টিকিট কাটার সময় হচ্ছে 5টা। প্রতি টিকিটের প্রবেশ মূল্য 30 টাকা, লাইট ও সাউন্ডের জন্য 100 টাকা। আর প্রত্যেক সোমবার এখানে বন্ধ থাকে। আর বাদবাকি তথ্য তুমি এই ছবিতে নিশ্চয়ই পেয়ে যাচ্ছ, দেখতে পাচ্ছ। পুরো আলিপুর মিউজিয়াম রয়েছে এটা। তো চলো আমরা ধীরে ধীরে আলিপুর মিউজিয়ামের টিকিটটা কেটে নেব। অনেক বাচ্চা কাচ্চারা এসছে, স্কুলের বাচ্চারা। তো ভিতরে ঢুকে যাচ্ছে ধীরে ধীরে। দেখো, এই হলো 30 টাকা টিকিট কাটতে হবে আলিপুর মিউজিয়ামে এসে। আর ব্যাগ রাখার জন্য এইরকম একটা কুপন কিন্তু তোমাকে দিয়ে দেবে। এই কুপনটা যত্ন করে রাখতে হবে যতক্ষণ না তুমি ব্যাগ নি। আলিপুর মিউজিয়ামে আমি প্রবেশ করে গেছি। তো একটা মানচিত্র তুমি এখানে পেয়ে যাবে। এই যে আলিপুর মিউজিয়ামের যে মানচিত্র, তার একটা পূর্ণাঙ্গ তালিকা বা চিত্র তুমি পাবে। এখানে এসে দেখতে পেলাম, দেখো এই যে ফাঁসির মঞ্চ, নেহেরু সেল, নেতাজি কক্ষ, চিত্তরঞ্জন দাস কক্ষ, বিধানচন্দ্র রায় কক্ষ, আর হচ্ছে যতীনমোহন সেনগুপ্ত কক্ষ। চলো এইগুলো আমরা ঘোরার চেষ্টা করি। এসেই কিন্তু মানে সেই স্বাধীনতা সংগ্রামের সেই গান শুনতে পাচ্ছি। এই যে দেখো সেই ফাঁসি মঞ্চ, এই যে ঐতিহাসিক ফাঁসি মঞ্চ দেখতে পাচ্ছ, দেখো। আর সেই গান চলছে, একবার বিদায় দে মা, ঘুরে আসি। মানে এই গান তো ছোট বাচ্চা থেকে শুরু করে সবাই জানে, বুঝতেই পারছো। জড়িয়ে রয়েছে এক বেদনাকর ইতিহাস, যেটা ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের দ্বারাই হয়ে গেছে। শুনতে পাচ্ছ বন্দে মাতরম ধ্বনি হচ্ছে। এই যে হচ্ছে সেই ফাঁসি সেল বা ফাঁসি মঞ্চ। কত স্বাধীনতা সংগ্রামী, তাদের কত রক্তের বিনিময়ে আজকের এই স্বাধীনতা পেয়েছি। সত্যি এই ফাঁসি মঞ্চ দেখে না বলতে হয়, তোমায় পাবো বলে হে স্বাধীনতা। তার জন্য কত বাঙালিরা, কত মানুষ তাদের প্রাণ বিসর্জন দিয়ে গেছে। অটোপসি রুম রয়েছে এখানে। তো মৃত্যুর পর লাশ পুরোপুরি মৃত হয়েছে কিনা সেটা জানার জন্য এই ঘরে তার ময়না তদন্ত করা হতো। দেখতেই পাচ্ছ এই রুম, সেটা এই হচ্ছে সেই নির্জন কক্ষ। দেখো সেই অত্যাচারী, যার হাতে রয়েছে অত্যাচারীর চাবুক, দেখতেই পাচ্ছ। এটি হচ্ছে বিপ্লবী দীনেশ রঞ্জন গুপ্তের কক্ষ, যিনি রাইটার্স বিল্ডিং আক্রমণ করে সিম্পসনকে হত্যার চেষ্টা করেছিলেন, কিন্তু ধরা পড়ে তার ফাঁসির আদেশ হয়েছিল। ফাঁসির রাতের আগের রাতে দীনেশ রঞ্জনকে অনেক করে মাদকদ্রব্য সেবন করালেও তিনি কিন্তু সজাগ ছিলেন। তার আত্মীয় পরিজনদের কাউকে তার মৃতদেহ কাছে ঘেঁষতে দেওয়া হয়নি। ফাঁসি দেওয়ার পর তাকে আদালত চত্বরে পুড়িয়ে দেওয়া হয় এবং তার দেহভস্য বা ছাইগুলিকে এটা নৌকায় করে নিয়ে নিকটবর্তী নালাতেই ভাসিয়ে দেওয়া হয়েছিল। সেই ফাঁসির দড়ি হাতে ধরে রয়েছে, দেখতে পাচ্ছ। দেখো এই কুঠুরিতে প্রবেশ করতেও না একটা ভয় লাগছে, সত্যি কথা। এই যে এই কুঠুরিতে এটুকু শোয়ার জন্য জায়গা করে দেওয়া হয়েছিল, নির্জন কুঠুরি। এই কুঠুরিতেই ফাঁসির আগের রাতে বন্দি করে রাখা হতো বিপ্লবীদের, দেখতেই পাচ্ছ। এই যে তো এবার দ্বিতীয় কক্ষে প্রবেশ করছে। নেতাজি কক্ষ, ডক্টর বিধানচন্দ্র রায় কক্ষ, চিত্তরঞ্জন দাস এবং যতীন্দ্রমোহন সেনগুপ্ত কক্ষ। চলো ভেতরে প্রবেশ করেই তোমাদের সবটা দেখানোর চেষ্টা করবো। স্বাধীনতার সেই পরিবেশ কিন্তু, গান, লাল ইট, এগুলো কিন্তু কথা বলছে। চলো, ভারতের অন্যতম স্বাধীনতা সংগ্রামী এবং পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী
ডক্টর বিধানচন্দ্র রায়কেও কিন্তু এই কারাকক্ষেই বন্দি করে রাখা হয়েছিল। দেখতেই পাচ্ছ, ডক্টর বিধানচন্দ্র রায় জনদরদী শিক্ষক, চিকিৎসক এবং পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ছিলেন। তাকেও অত্যাচারী ব্রিটিশরা এই কারাগারে নিক্ষেপ করেছিলেন। এই যে বিধানচন্দ্র রয় সেল, দেখো। আর এখানে কিন্তু 5ই সেপ্টেম্বর 1930 থেকে 16ই জানুয়ারি 1931 পর্যন্ত এই কক্ষে তাকে বন্দি করে রাখা হয়েছে। এই হচ্ছে ডক্টর বিধান রায়ের সেই মূর্তি। এই কক্ষেই তাকে কিন্তু বন্দি করে রাখা হলো। ধীরে ধীরে ওপরে উঠে যাচ্ছি, দেখতেই পাচ্ছ। এই যে সিঁড়ি দিয়ে ওপরে উঠে যেতে হবে। লাল ইট এইগুলোতে রয়েছে, ছড়িয়ে রয়েছে ইতিহাসের সেই কথা। কিন্তু 1930 থেকে 1930-এর 23শে জানুয়ারি থেকে 23শে সেপ্টেম্বর পর্যন্ত বন্দি করে রাখা হয়েছিল। দেখতেই পাচ্ছ, এই সেই মহান মানুষটি যিনি ডাক দিয়েছিলেন, দিল্লি চলো, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। তো কত রক্তের বিনিময়ে কিন্তু স্বাধীনতা এসছে, বন্দি করে রাখা হয়েছিল। দেখতেই পাচ্ছ। এই যে তো দেশবন্ধুর কক্ষটা রয়েছে, কিন্তু ওনার এই যে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে 14ই ফেব্রুয়ারি 1922 থেকে 9ই আগস্ট 9ই আগস্ট 1922 পর্যন্ত এই কারাগারে বন্দি করে রাখা হয়েছিল, এই কারাকক্ষে। এই হচ্ছে দেশবন্ধুর সেই মূর্তি, দেখো। এই হচ্ছে দেশবন্ধুর সেই স্ট্যাচু, দেখো। এই যে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সেই স্ট্যাচু। স্বরাজ দলের প্রতিষ্ঠাতাই ছিলেন, আইন অমান্য কার্যে অংশগ্রহণ করার জন্যই মূলত তাকে এই কারাগারে বন্দী হতে হয়েছিল। হচ্ছেন দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্ত, যাকে কিন্তু এই কারাগারেই বন্দী থাকতে হয়েছিল দীর্ঘ সময়। 1930-এর এপ্রিল থেকে 1930-এর এপ্রিল, 22শে অক্টোবর 1932, 22শে অক্টোবর থেকে 1933-এর 5ই জুন পর্যন্ত দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্ত এই কারাগারেই বন্দি করে রাখা হয়েছিল তাকে। এই যে দেখতে পাচ্ছ, মনে হচ্ছে তার স্ট্যাচুটা, পুরো মূর্তিটা জীবন্ত হয়ে কথা বলতে চাইছে। ব্রিটিশদের সেই অত্যাচারের, সেই লাঞ্ছনা, সেই অপমানের কথা যেন উনি বলতে চাইছে। আমার হচ্ছে এই হচ্ছে সেই দ্বিতল ভবন। এই হচ্ছে সেই দ্বিতল ভবন যেখানে চিত্তরঞ্জন দাস বা দেশবন্ধু যতীন্দ্রমোহন সেনগুপ্ত, নেতাজি সুভাষকে ওপরের কক্ষগুলোতে আটকে রাখা হয়েছিল। এবার আমরা চলে এসেছি আর্ট স্টুডিও বা আর্ট গ্যালারি বলতে পারো। এখানে যেসব বিপ্লবীদের এই আলিপুর জেলে বন্দি করে রাখা হতো, তাদের বিভিন্ন সৃষ্টিশীল ক্রিয়াকর্ম কিন্তু এই আর্ট স্টুডিওর মধ্যে তুমি খুঁজে পাবে। চলো আমরা ধীরে ধীরে আর্ট স্টুডিওতে প্রবেশ করছি। এই যেসব বন্দীদের আটকে রাখা হতো, তাদের বৌদ্ধিক বিকাশের জন্যই এই আর্ট স্টুডিও বা আর্ট গ্যালারি স্থাপন করা হয়েছিল। এগুলো বিভিন্ন প্রদর্শনীতে পাঠানো হতো। এই বিভিন্ন মেলা বা উৎসবেও কিন্তু এই বন্দীদের বিভিন্ন সৃষ্টিগুলো দেখানো হতো। আজকে এক দিদিভাইকে পেয়ে গেছি এই রথীন বর্মনের যে আর্ট মিউজিয়াম মানে দ্য কেস গ্রুপে। এই দিদিভাই এই রথীন বর্মনের চিত্রকলা নিয়ে, ভাস্কর্য শৈলী নিয়ে কিছু বলবেন। তো এই যে বাড়িগুলো আপনি দেখছেন, এই বাড়িগুলো মানে যখন পার্টিশন হয়েছিল, বাংলাদেশ আর ওয়েস্ট বেঙ্গলের যখন পার্টিশন হয়েছিল 1971 বা 72-তে, তখন যে লোকেরা ওখানে বসবাস করতো ওরা তখন চলে আসে কলকাতাতে। আর ইস্ট কলকাতার কিছু কিছু জায়গাতে ওরা সেটেল করে। তখন এই বাড়িগুলো মানে ওদের বসবাস করার স্থান হিসাবে ওটা সিম্বলাইজ করছে। আর এই বাড়িগুলোতে মানে বস্তির মতন দেখা যেত এই বাড়িগুলোকে। আর এইসব জায়গাতে ওই লোকেরা সেটেল করেছিল। আর যে একটা বাচ্চাকে রতন বর্মন ইন্টারভিউ করতে গেছিলেন, তখন ওই বাচ্চাটা রতন বর্মনকে বলল কি আমরা একটা ছোট একটা রুমে 16 থেকে 12 থেকে 16 জন এমনি করে আমরা থাকি। আর যখন রাত্রিরে যখন মা বাবারা যখন মানে যখন ফিরে আসে কাজ করার পর থেকে, তখন ওরা যখন ঘুমায়, তখন বাচ্চাগুলো সারা রাতভর খেলতে লাগে। তাই জন্য রতন বর্মন এগুলোর নাম দিয়েছেন উই প্লেড ইভেন অ্যাট নাইট। থ্যাংক ইউ। বর্মনের নিজের হাতেই তৈরি করা এই নর্থ কলকাতার একটা বাড়ির ডিজাইন বা নকশা। চলো লাগছে, এক কথায় অনবদ্য আর অসাধারণ। খুব নেহেরু সেলে প্রবেশ করব। এই যে জওহরলাল নেহেরু, দেখতেই পাচ্ছ এই নেহেরু সেল, তাকে এই সেলে আটকে রাখা হয়েছে। 1934 খ্রিস্টাব্দের 17ই ফেব্রুয়ারি থেকে 1934-এর 7ই মে পর্যন্ত এই কারাগারে পণ্ডিত জওহরলাল নেহেরু, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী, এই কারাগারে বন্দী ছিলেন। বুঝতেই পারছো তো ব্রিটিশদের অত্যাচারের সীমা কতটা ছিল, বুঝতেই পারছো।
দেশের তাবড় তাবড় প্রধান সারির নেতাদেরও কিন্তু তারা জেলে কারারুদ্ধ করে রেখেছিলেন। দেখতেই পাচ্ছ এই জওহরলাল নেহেরুর সেই কক্ষ। 1934-এর 17ই ফেব্রুয়ারি থেকে 1934-এর 7ই মে পর্যন্ত তাকে কারাগারে কিন্তু বন্দি করে রাখা হয়েছিল। হচ্ছে শ্রীমতী ইন্দিরা গান্ধীর সেই মূর্তি। যখন জওহরলাল নেহেরু 1934-এর 17ই ফেব্রুয়ারি থেকে 7ই মে 80 দিন এই কক্ষে কারাগারে বন্দী ছিলেন, তখন তার কন্যা ইন্দিরা, যিনি পরবর্তীকালে ইন্দিরা গান্ধী নামে পরিচিত হন, 2 সপ্তাহ অন্তর দেখা করতে আসতো এবং পিতা এবং পুত্রী মানে বাবা এবং মেয়ে এই গাছতলায় বসেই কিন্তু তারা 20 মিনিট কথাবার্তা মানে কথাবার্তা বলতেন বাবা এবং মেয়ে একসঙ্গে 20 মিনিট পারবে। এবার আমরা আছি লাইব্রেরি ও সেমিনার কক্ষ। দেখতেই পাচ্ছ ওল্ড গোডাউন যেটা লেখা রয়েছে, পুরনো গুদাম ঘর। চলো ধীরে ধীরে আমরা এই পুরনো গুদাম ঘরে প্রবেশ করব, সেটাও তোমাদের দেখাবো। এই যে দেখো ধীরে ধীরে পরিবেশ পাচ্ছি, চলো দেখে আসি একটু। মূলত বিভিন্ন চিত্র, পুরনো কলকাতার সেই চিত্রগুলো, ঔপনিবেশিক শাসনকালে যে চিত্র, সেইগুলোই দেখা যাবে এই গুদাম ঘরে। আচ্ছা হ্যাঁ ভাই, হাই হ্যালো করে দাও একটু। জানো তোমার নাম কি? নাম বলো। করে দাও আব্বা, এই দেখো হাই করে দিয়েছে। চলো এও আলিপুর জেল মিউজিয়াম দেখতে চলে এসেছে। চলো ব্রিটিশদের অত্যাচারের কাহিনী বাচ্চারাও জানবে, দরকার আমাদের সবাইকে জানানো তাদের যে অত্যাচারের কথা। যে লাল ইট, বুঝতে পারছো, লাল ইটের গায়ে সব লেখা রয়েছে আমাদের সেই স্বাধীনতা সংগ্রামীদের রক্তের ইতিহাস, যেটা ব্রিটিশরা মানে যেন তেন উপকরণ স্বাধীনতা সংগ্রামীদের শেষ করার জন্যই এই আলিপুর জেল তৈরি করেছিল। তো বর্তমানে আলিপুর জেল পরিণত হয়েছে আলিপুর জেল মিউজিয়ামে। 1975-এ কিন্তু এখান থেকে বন্দীদের সব সরিয়ে বারুইপুর এবং প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়া হয়। তারপর থেকে এটা জেল মিউজিয়ামে পরিণত হয়েছে। দেখতেই পাচ্ছ যে ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবো কেহ, এই গানও কিন্তু হচ্ছে, দেশাত্মবোধক একটা গান চলছে চারিদিকে। তো চলো এবার আমরা চলে এসেছি আর নতুন জায়গায়, তো দ্বীপান্তরের বন্দি জীবনে বলতে আমরা জানি আন্দামানকে বোঝানো হয়, তো এখানেও সেই দ্বীপান্তরের বন্দি জীবনের একটা চিত্র পাচ্ছি। আর ধীরে ধীরে সিঁড়ি দিয়ে আমাদের ওপর উঠে যেতে হবে। এই যে দাদারা ওপর উঠছে, দেখো, চলো আসো। দেখো এইরকম একটা সিঁড়ি পাবে, লোহার সিঁড়ি। এই সিঁড়ি দিয়েই তোমার দ্বীপান্তরের বন্দিনী জীবন দেখতে যেতে হবে। দেখো বাচ্চা কাচ্চা দেখে আসছে আর আমরা ভেতরে ঢুকছি। দ্বীপান্তরের আন্দামান বা দ্বীপান্তরের সেই বন্দিনী জীবনের চিত্র কিন্তু এখানে দেখা যাবে, যেখানে ভারতীয় বিপ্লবীদের বন্দি করে রাখা হতো। আর দ্বীপান্তর বলতে কিন্তু 7 সমুদ্র 13 নদী পার, যেটা দ্বীপান্তরের আন্দামান বলা হয়, নজরুল বলে গেছেন, সেই বিপ্লবীদের যেখানে আন্দামান সেলুলার জেলে বন্দি করে রাখা হতো, তারই একটা ক্ষুদ্র চিত্র তুমি এখানে পাবে। এই দেখো, সন্ত্রাস ও নিপীড়নের আরেক নাম হচ্ছে কালাপানি, হিন্দিতে যার অর্থ কালো জল। বেনিয়ম শাসন, তার চাবুকের প্রহার, নির্জন কারাবাস, এইগুলোই ছিল এই দ্বীপান্তরের বন্দিনী জীবনের একদম বাস্তব সত্য। যন্ত্রণা দিয়ে কোনোদিনই লড়াই জেতা যায় না। এই যে জেলে যে কাজ করানো হতো, ঘানি ঘোরানো হতো, তারও চিত্র এখানে কিন্তু রয়েছে। দেখো চারিদিকে শিকল আর শিকল, কারারই লৌহ কপাট ভেঙে ফেল করে লোপাট, সেই গানেরও কিন্তু কথা এখানে মনে আসছে, নজরুল ইসলামের লেখা। দেখো শিকল পরানো রয়েছে ভারতীয় স্বাধীনতা সংগ্রামী বা বিপ্লবীদের। তো শিকল তো ছিন্ন হবে, কিন্তু প্রায় 200 বছর, 190 বছরের বেশি ব্রিটিশদের হাতে আমরা বন্দী ছিলাম, কিন্তু এই স্বাধীনতা সংগ্রামীদের জন্যই আজকে আমরা এই স্বাধীন জীবনযাপন করতে পারছি। এখানে 3 জন স্বাধীনতা সংগ্রামী, বীরেন্দ্র কুমার ঘোষ, উল্লাসকর দত্ত, হেমচন্দ্র কানন্দ, এদেরই কিন্তু এই মূর্তিগুলো রয়েছে, যাদের লোহার শেকল বা বেরি পরানো হচ্ছে। দেখো এই হচ্ছে আন্দামানের সেলুলার জেলের বন্দীদের উপর নির্মম চাবুক আঘাতের দৃশ্য। দাদা আমাকে বলল যে এই যে অত্যাচারী শাসকরা ভারতীয়দের উপর নির্মম প্রহার করতো চাবুকের দ্বারা, তাই তো দাদা? সেলুলার জেলের একটা ডিজাইন কিন্তু এখানে রয়েছে, এটা সুন্দর করে তুলে ধরা হয়েছে। এই যে চলে যাচ্ছি, দেখো পুলিশ মিউজিয়াম, আমাদের সঙ্গে অনেক দাদারাও রয়েছে, এনারা বেশ ভালো মানুষ, আমাকে খুব হেল্প করছে, বলে দিচ্ছে বিভিন্ন বিষয় সম্পর্কে। চলো এই পুলিশ জেলে আশা করি বন্দুক, রিভলভার এসব বা বোমা টোমা এইগুলোই হয়তো পাওয়া যাবে, অস্ত্র শস্ত্র। চলো। তো নরেন গোসাইকে হত্যা করতে কানাইলাল দত্তের ব্যবহৃত রিভলভার এটা, পিস্তলের বোমার খোল এটা, আর হচ্ছে শিবপুরের নরেন্দ্র ব্যানার্জির কাছে 1 সেপ্টেম্বর 1913 আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়, এই যে বই বোমা এটা। পুলিশ মিউজিয়ামে তুমি এই বই বোমাকেও মিউজিয়ামে দেখো, একটা কাঁঠাল গাছে
সুন্দর কাঠাল হয়ে রয়েছে পুরো একদম গোড়া থেকে পুরো দেখো এবার আমরা প্রবেশ করছি ঐতিহাসিক কারাকক্ষ। এই শতাব্দী প্রাচীন অট্টালিকা বিনা সংস্কারের স্মৃতির জন্য আজও কিন্তু রাখা হয়েছে। ব্রিটিশ কারাগার যেমন ছিল বোঝানোর জন্যই এটাকে আগের মতো করেই রাখা হয়েছে। দেখো ঢুকতেই আমরা যেটা লেখা দেখলাম সেটা হচ্ছে বন্দীদের জীবন চর্চা, মানে এটাকে ওই সময়কালে যেমন ছিল তেমন ভাবেই অক্ষত রাখার চেষ্টা হয়েছে। চলো ধীরে ধীরে ভেতরে গিয়ে প্রবেশ করে দেখি এখানে কি কি দেখা যায় বন্দীদের জীবন চর্চার। তাই এই বিল্ডিংটাকে এখনো রেখে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ, সেইটাই আমরা দর্শন করতে আসছি। মানে ওই ব্রিটিশ শাসনকালে যেমন ছিল বিল্ডিং সেটাকে সেই অক্ষত অবস্থায় এখনো রেখে দেওয়া হয়েছে। দেখো ভারতীয় নাগরিককে তোমার তাবু মারছে তোমার ব্রিটিশ আমলের লোকেরা, ব্রিটিশ আমলের লোকেরা, সাহেবরা, সাহেবরা। মানে কত অত্যাচার করতো তার চিত্র কিন্তু এখানে এই পুরনো বিল্ডিং এ এখনো সেই অবস্থায় রেখে দেওয়া হয়েছে ব্রিটিশ সময়কালের স্পর্শগুলোকে বোঝানোর জন্য। দড়িতে টাঙিয়ে ঝুলিয়ে পেটানো হচ্ছে। দেখো কতটা নির্মম ছিল, আগে দিয়ে দড়ি দিয়ে হাত দুটো বেঁধে শিকলে বেঁধে তারপর নির্মম ভাবে অত্যাচার করতো। দেখো আর পাটাকে উঁচু করে দেওয়া হয়েছে, মানে পা নিচে রাখা হতো না। তাহলে কতটা অত্যাচারী ছিল এই ব্রিটিশ সাফাই কর্মী। এনাকেই দেখতে পেলাম, ভারতীয় ছিল নো ডাউট, ভারতীয় দিয়েই ওরা এই কাজগুলো কিন্তু করিয়ে নিত। দেখতে পাচ্ছ এই যে এই ঘরে রয়েছে বন্দীদের সেই জীবন, অর্থাৎ বন্দীদের সাথে কতটা নির্মম ব্যবহার করত ওই সময় ব্রিটিশরা তার চিত্র কিন্তু এই বন্দীদের জীবন চর্চায় তুমি দেখতে পাবে। দেখো থাকার জায়গাটাও কত ছোট ছিল, বুঝতে পারছো। দেখো এই যে সেই বন্দীদের জীবন চর্চার একটা দিক কিন্তু এই কক্ষে দেখা যাচ্ছে। নির্মম অত্যাচারী ব্রিটিশদের এভাবেই আমাদের ভারতীয় বন্দীদের সঙ্গে দুর্ব্যবহার করতো। এই যে বন্দীদের এই থালাতেই কিন্তু খাবার দেওয়া হতো। 104 নম্বর বন্দি ইনার লেখা আছে, দেখতে পাচ্ছ। হ্যাঁ বাইরে এত ভেঙে পড়লে চলে, দেশ মায়ের এখনো অনেক কাজ বাকি। রান্না করছে 60 দিন রান্না করছে, দেখো তোর এই দেখো, বন্দিরা নিজেই রান্না করে তাদের খেতে হতো, বুঝতে পারছো। তাদের কোনো খাবার প্রোভাইড করা হতো না, জেলে তারা নিজেরাই রান্না করে তাদের খাবার দাবার গ্রহণ করতে হতো। এই যে দেখো চলো দাদা। দেখো এবার ধীরে ধীরে প্রবেশ করছি এই আর্ট গ্যালারিতে। দেখতেই পাচ্ছ সুন্দর জায়গা হচ্ছে তোমার এই আর্ট গ্যালারি। দেখো দেখো সেই সময়কালের দুর্গার এক চিত্র এখানে কিন্তু রয়েছে। এই যে সে আর্ট গ্যালারি, আর্ট গ্যালারির সামনে বীরাঙ্গনা নারীদের সেই চিত্র কিন্তু এখানে রয়েছে, দেখতেই পাচ্ছ। দেশপ্রেমিক প্রফুল্ল চাকী 19 বছর বয়সী ক্ষুদিরাম ঘোষ ব্রিটিশ এই দেখো মানে ব্রিটিশদের অত্যাচারের জন্য এই কক্ষে না একা একা প্রবেশ করতেও নিজের কিছুটা ভয় লাগছে সত্যি। বন্দে মাতরম লেখা রয়েছে। চলো সব বিপ্লবীদের নাম চারিদিকে লেখা রয়েছে, দেখতে পাচ্ছ। কক্ষ, এই ফাঁকা কক্ষে আমি একা রয়েছি, বুঝতেই পারছো। ব্রিটিশদের অত্যাচারী ইতিহাস মানে আমার শিহরণ জাগিয়ে রাখছি একা যখন এই ফাঁকা কক্ষে রয়েছি না, একা ভয় লাগছে নিজেকে বেশ। এই নজরুল কক্ষে প্রবেশ করেছি। তো এই যে নজরুল কক্ষ, দেখো নজরুল ইসলামের লেখা সেই গ্রন্থগুলো দেখতে পাচ্ছি। দেখো এই ধূমকেতুর কবি, সাম্যবাদী কবি, বিদ্রোহের কবি, ভাঙন আর উল্লাসের কবি কাজী নজরুল ইসলাম, তার ছবি এখানে রয়েছে। এই কারাগারে কিন্তু কাজী নজরুল ইসলামকে বন্দি করে রাখা হয়েছিল। দেখো শুধুমাত্র দেশকে স্বাধীন করার জন্যই আমাদের স্বাধীনতা সংগ্রামীদের কারাগারে বন্দী হতে হয়েছে, প্রাণ দিতে হয়েছে। এই যে
এই দেখো এখানে বিপ্লবীদের দীনেশ মজুমদার, রামকৃষ্ণ বিশ্বাস, দীনেশ গুপ্ত, প্রমোদ চৌধুরী, অনন্ত হরি মিত্র, এদের কিন্তু একটা চিত্র কিন্তু দেখা যাচ্ছে। চলো ধীরে ধীরে আমি চলে এসেছি এই শহীদ স্মৃতিস্তম্ভে। এই দেখতে পাচ্ছ শহীদ স্মৃতিস্তম্ভ, এই যে শহীদ স্মৃতিস্তম্ভ। যেসব স্বাধীনতা সংগ্রামের মঞ্চে ফাঁসির মঞ্চে কিংবা অমানসিক অত্যাচারের শিকার হয়, অসুস্থ হয়ে বন্দিশালায় মৃত্যুবরণ করেছে, আত্মরণের পথ বেছে নিয়েছে, তাদের স্মরণেই এই স্মৃতিসৌধ বা স্মৃতিস্তম্ভ তৈরি করা হয়েছে। দেখো এই যে কারাগারে যারা মৃত্যুবরণ করেছিল, শহীদ অনন্ত হরি মিত্র, শহীদ প্রমোদ রঞ্জন চৌধুরী, দীনেশ গুপ্ত, রামকৃষ্ণ বিশ্বাস, দীনেশ মজুমদার, এদের নাম কিন্তু এখানে সব রয়েছে। এ হচ্ছে সেই শহীদ মঞ্চ। দেখো ধীরে ধীরে আমরা শেষের দিকে চলে এসেছি। তো এবার আমরা যাচ্ছি নজরুল ইসলামের সেই বিখ্যাত কবিতা শিকল পরার গান, তো সেটা রয়েছে এখানে। তো এই যে দেখো, দেখো কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করে লোপাট, এটা কিন্তু এখানে তুমি দেখতে পাবে। এই যে দেখো, চলো ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছে। পুরো কিন্তু একটা কফি হাউসও রয়েছে, দেখো তুমি চাইলে এখানে কফিও খেতে পারো। ওই যে এই লুকসটা একবার দেখে নাও, এক কথায় অনবদ্য। খুবই সুন্দর এই আলিপুর জেল মিউজিয়াম, ইতিহাস পুরো ছড়িয়ে রয়েছে এই মিউজিয়ামের ভিতরে। দেখো, এই যে আমি বেরিয়ে যাচ্ছি। দেখো বন্ধুরা, তো আজকে আমাদের আলিপুর মিউজিয়াম ব্লগস এখানেই শেষ হলো। তো তোমাদের বলতে চাই যে তোমরা কিভাবে এই আলিপুর জেল মিউজিয়ামে আসবে। তো দেখো আসার অনেকগুলো পথ রয়েছে। তোমরা যদি আহ, তোমরা যদি আসতে চাও আলিপুর জেল মিউজিয়ামে, তাহলে প্রথমে তোমাদের শিয়ালদা স্টেশন আসতে পারো, এসে ওখান থেকে বাস ধরে তুমি আলিপুর মিউজিয়ামের কাছে আসতে পারো, কিংবা যে কোনো মেট্রো স্টেশন থেকে তোমরা মেট্রো ধরে যতীন দাস পার্কে নেমে ওখান থেকে অটো কিংবা পায়ে হেঁটেও তুমি আলিপুর জেল মিউজিয়ামে আসতে পারো। হাওড়ার দিক থেকে আসলে অ্যাভেলেবেল বাস পেয়ে যাবে তুমি। তো যাই হোক, ব্লগটা কেমন লাগলো একটু জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকো। ওকে, টাটা, বাই বাই, দেখা হবে নতুন আবার কোনো ব্লগে।